This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একেবারে গোড়াতে আজকে এনকে ডিজিটালের এক্সিকিউটিভ এডিটর প্রবীর বিশ্বাসের মশাইয়ের কাছে একটা আবেদন রেখে অনুষ্ঠান শুরু করব। প্রবীরদা, আমি আজকে সারাদিন অনেকগুলো ইউটিউব দেখলাম। দেখুন, ইউটিউব আপনারা তো জানেন যে অনেক বিজেপির সমর্থক, একেবারে যেগুলো জানা যায় যে একেবারেই মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার পরে, অর্থাৎ শুভেন্দুর ঘনিষ্ঠ। আমি জানি না শুভেন্দুর কি ভূমিকা বা তিনি পেমেন্ট করছেন কিনা, কিন্তু এই সবকটি চ্যানেল বা ওই সবকটি পোর্টাল বলুন বা ইউটিউব বলুন, এরা প্রত্যেকে আজকে মানে গতকাল থেকে আজকে দেখলাম একটা নতুন ওয়েভ লেন্থে গেছে। প্রথমে তো এরা প্রত্যেকেই প্রায় 30টা-32টা করে আসন দেখাচ্ছিল বাংলায়, সেটা আপনি বুঝবেন। দ্বিতীয়ত, হেরে যাওয়ার পর তারা নতুন সূত্র শুরু করলো যে দিল্লিতে মোদি এবার দেখিয়ে দেবে, ও কিচ্ছু হবে না, এবার সাংঘাতিক করা হবে, এরা অ্যারেস্ট হবে ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে ওই ধরুন আপনার আরামবাগ চিকেন আছে, ওই ভোদাই লোকটা আছে, সন্ময় না কি নাম, বাজে বকা ছাড়া যার কোনো কাজ নেই, অক্কপক্ক তক্কও আছে। তো এগুলো একটুখানি দেখে নেবেন যে এরা একটা সাংঘাতিক ব্যাপার করছে। আপনি তো জানেন প্রবীরবাবু যে খুব শিগগিরই যে কেন্দ্রগুলোতে উপনির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে, তার একটা পার্ট উপনির্বাচন আগামী 10ই জুলাই। তার আগে একটা আতঙ্ক সৃষ্টি করছে। তারা হঠাৎ করে বলা শুরু করেছে, এসি ঘরে বসে বসে বিজেপির নেতারা কি করছেন জানি না, তবে সাধারণ কর্মীরা মার খাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। এই ধরনের একটা ফলস স্টেটমেন্ট তৈরি করে একটা আতঙ্কের সৃষ্টি করছে, যেটা কিন্তু কোনো অফিসিয়াল টিভি বা সোকল্ড আপনার গদি মিডিয়াতে কোথাও দেখাচ্ছে না, কিন্তু এরা প্রত্যেকে বেরিয়ে গিয়ে এই আতঙ্কটা তৈরি করছে এবং প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে এরা আগামী দিনে নির্বাচন কমিশনের কাছে, বা এটা একটা সমালোচনার ঝড় তুলে একটা নতুন কিছু করবার চেষ্টা করছে। আপনি যদি প্রবীরবাবু এটা একটু দেখেন তাহলে খুব কৃতজ্ঞ থাকবো এবং আপনার দৃষ্টি এড়াবে না, এটা আমি বিশ্বাস করি। শুরু করছি আজকের অনুষ্ঠান কবি খুশি কবি গম। নমস্কার, আদাব। বেশ কিছু পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। আপনারা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন আপনাদের মানে প্রোফাইল থেকে বিভিন্ন রকম বক্তব্য ছাড়ছেন, পোস্ট করছেন। সেগুলো হচ্ছে যে ইন্ডিয়া জোটের তো সাংঘাতিক ভালো অবস্থা, মোদিকে ফেলে দেবে, আর কদিন আছে ইত্যাদি ইত্যাদি। আপনাদের প্রথম বলি, ফ্যাসিস্ট শক্তি সে কিছুদিন না এরকম ঘাপটি বেড়ে থাকে, তারপরে আবার কিন্তু লাফ দিয়ে ওঠে। দেখবেন যে কতগুলো সিজনের সাপ কিন্তু গর্তে ঢুকে যায়, কিন্তু ফের সে ফনা তুলে কিন্তু ছোবলটা মারে। এই ফ্যাসিস্ট শক্তিকে এত দ্রুত বিশ্বাস করতে যাবেন না। হতে পারে তাদের 240 আসন রয়েছে, কিন্তু এরা যে খেলা জানে, স্পেশালি অমিত শাহ, তাকে বিশ্বাস করার জায়গা নেই। কবি খুশিটা বলছি, মানে কবি খুশিটা হচ্ছে গিয়ে বিজেপির বা এখন এনডিএর পক্ষ থেকে খুশির কথাটা প্রথম শোনায়। ফলে তারা টার্গেট করবেন যেটা দেখা গেছে যে ওই একটা মিলিঝুলি সিচুয়েশন তৈরি হওয়ার পর এবং সংখ্যা লঘু হওয়ার পর নরেন্দ্র মোদী রাতারাতি পাল্টি খেয়ে গিয়ে তিনি এখন জয় জগন্নাথ বলছেন, তিনি এখন এনডিএ করে নাটক করছেন, কারণ এটা তারা করবেনই, এবং নানাবিধ কথা বলছেন যেগুলো কিন্তু নরেন্দ্র মোদীর চরিত্র বিরোধী, এবং তার সঙ্গে তাল কিন্তু কেউ ঠিক একটা মেলাচ্ছে না। নরেন্দ্র মোদী এখন উঠতে বসতে মানে গত রোববার অবধি মানে চোখে হারাচ্ছিলেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে, এবং তার সঙ্গে পাসওয়ানের ছেলে চিরাগকেও পর্যন্ত ভারী সুন্দর দেখতে ইত্যাদি, ভয়ঙ্কর ভালো ভবিষ্যৎ ইত্যাদি ইত্যাদি কথা তিনি বলে যাচ্ছেন।
কিন্তু তারপরে যেটা দেখা গেল যে একটা ডিমান্ড ছিল যে আমাদের এই মন্ত্রিত্ব দিতে হবে, সেই মন্ত্রিত্ব দিতে হবে, ক্ষেত্র বিশেষে দেখা গেল নরেন্দ্র মোদী পরোয়াই করলেন না, ওই একটা একটা করে মন্ত্রিত্ব দিলেন এবং তার সঙ্গে জুড়িদার হয়তো মন্ত্রিত্ব কিছু দিলেন এবং তারা চেপে গেল, অর্থাৎ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু চেপে গেল। কেন চেপে গেল? কিসের জন্য, কিসের ভয়? এখন তো আর ইডি সিবিআই এর কারবার এক্ষুনি কিছু নেই এবং এটা নরেন্দ্র মোদী খুব ভালো জানেন যে এরা দুজন যদি বেরিয়ে যায়, অর্থাৎ 28-2-30 মানে 12টা আর 16টা হচ্ছে 28 আর দুটি চন্দ্রবাবু নাইডুর ঘনিষ্ঠ একটি দল রয়েছে, এই 30টি আসন গেলেই ধবাস করে পড়ে যাবে কিন্তু গভর্নমেন্ট। তো কাজেই এই ব্যাপারটি নরেন্দ্র মোদী খুব ভালো জানা সত্ত্বেও এত দুঃসাহস দেখালেন কি করে এবং বেপরোয়াভাবে প্রধান যে মন্ত্রীর পদগুলো রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ যেটা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী বা ডিফেন্স এবং অর্থমন্ত্রক, যাদের যাদের হাতে ছিল তাদের তাদের হাতে রেখে দিলেন এবং তারপরে প্রথম 8টি স্পেশাল মন্ত্রিত্ব তার দলের লোকেদেরকে দিলেন, অর্থাৎ বিজেপির লোকেদের দিলেন এবং রেলমন্ত্রীর দাবিদার ছিলেন নীতিশ কুমার, তাকে পাত্তাও দেওয়া হলো না। শুধু তাই নয়, এবং এটা নিয়ে যে ভবিষ্যতে তারা কোনো কিছু বলবে বা কিছু করতে পারে সেটাকে পরোয়া করলেন না, বরং নরেন্দ্র মোদী খেললেন যেভাবে, সেটা হচ্ছে যে ছোট ছোট সব দলকে, প্রায় 8-9টি দলের একজন বা দুজন রয়েছে যাদের, তাদের প্রত্যেককে মন্ত্রিসভায় নিয়ে আসলেন, কাউকে রাষ্ট্রমন্ত্রী বা উপমন্ত্রী করে তাদেরকে ক্ষমতা দিলেন। খেলাটা কি? হঠাৎ চেপে গেল কেন চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার? ভাবার মতন ব্যাপার। আবারও বলছি, ফ্যাসিস্টের কিন্তু একেবারে ছোবল দেওয়ার অপেক্ষাটা থাকে, তারা কি করতে পারে আর না পারে আপনাদের ধারণা নেই। দিল্লির যে সূত্র মারফত আমি নানান রকম খবর পাচ্ছি, এই খুশির জায়গাটা আপনাদের তুলে দিলাম। মানে নরেন্দ্র মোদী আপাতত খুশ এবং তিনি কাগজে পত্রে সই করছেন, দেখা যাচ্ছে একটা ল্যাপটপ না কিসে বসে তিনি কি একটা সই টই করছেন, পুরো ড্রামা। ওটা আসলে ছবি তুলে দেশের কাছে পাঠাবার জন্য তিনি এখনো পর্যন্ত নিজেকে তুলে ধরার চালাকিটা তিনি করে যাচ্ছেন, যদিও তিনি বলেছেন এখন এনডিও সরকার বা হেনাতানা, কিন্তু আসলে তিনি কিন্তু চালাকিটা চালিয়েই যাচ্ছেন, অর্থাৎ নিজেকে তুলে ধরবার চেষ্টা করছেন এবং দলের পক্ষ থেকে বলুন বা শরিকদের পক্ষ থেকে বলুন একটা মোদি মোদি ধ্বনি পর্যন্ত উঠছে। তাহলে খেলাটা কোথায়? আমি এক এক করে বলছি। তাহলে বলে যে মন্ত্রিসভা তিনি করেছেন, এটা পার্ট 1। প্রধান 8টি পদে নিজেদের হাতে রাখা হয়েছে এবং প্রায় প্রতিটি দলকে, ছোট ছোট দলকে কোনো কিছু দিয়েছে। এরপরে হচ্ছে গিয়ে কভি গম, কবি খুশিটা বললাম, তারপর হচ্ছে কভি গম, খুব পার্টলি শুনবেন, এটা খুব ইন্টারেস্টিং। এবারে মন্ত্রিসভায় ছাঁটাই থাকা অনেক মন্ত্রীকে, এবার মন্ত্রিসভায় ছাঁটাই থাকা অনেককে মন্ত্রিসভায় নামা হয়েছে। মানেটা কি? মানেটা এবার আপনাদেরকে বলি যে ফিল্ডে কিন্তু ভোটের রেজাল্ট বেরোনোর পরেই মোহন ভাগবতের দলবল নেমে গেছে, অর্থাৎ একেবারেই আরএসএস গোষ্ঠী, এবং তারা যে ভোটে বহু অংশে বহু জায়গায় চেপেছিলেন, বিশেষ করে উত্তরপ্রদেশে, তার হাতে নাতে ফল পেয়েছেন মোদি। এবং মোদি যদি এবার 300 আসন নিয়ে আসতেন তাহলে কোপ পড়তো কাদের কাদের বলছি। প্রথম কোপ পড়তো রাজনাথ সিং এর উপর, তাকে এমন একটা মন্ত্রীর পদ দেওয়া হতো কিংবা ভাগিয়ে দেওয়া হতো। দ্বিতীয় হচ্ছে নীতিন গডকরি, তো হারগিজ নিতেন না মোদি, কারণ মোদির সবচাইতে অপছন্দের লোক নীতিন গডকরি। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে গিয়ে যোগী আদিত্যনাথকে ছেড়ে বাদ দিয়ে দেওয়া হতো মুখ্যমন্ত্রীর পদ থেকে, এবং তারপরে এই শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে আর যারা যারা আরএসএস ঘনিষ্ঠ তাদের কাউকে তিনি মন্ত্রিসভায় নিতেন না, ওই একটা সং সাজিয়ে নিয়ে পার্লামেন্টে বসিয়ে রাখতেন। কিন্তু ঘটনা ঘুরে গেছে। এবার আপনারা ভাবছেন যে কি এমন ঘটনা ঘটলো যে মূল মন্ত্রীদেরকে, মন্ত্রীর দায়িত্ব বিজেপি নিজের হাতে রাখলো। খেয়াল করে দেখুন, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এক অমিত শাহ বাদ দিয়ে এবং শিবশঙ্কর বাদ দিয়ে, শিবশঙ্কর নন পলিটিক্যাল ক্যারেক্টার, যাকে বিদেশ মন্ত্রী করা হয়েছে তাকে বাদ দিন, বাকি যারা প্রথম 7-8টি পদে রয়েছেন তাদের এক অশ্বিনী বৈষ্ণব, যিনি মোদী ঘনিষ্ঠ, তাকে রেলমন্ত্রী করা হয়েছে ছাড়া বাকি সব আরএসএস এর লোক।
এবং আরএসএস থেকে চাপ দিয়ে বলা হয়েছে যে এদেরকে এদের দপ্তরগুলো ফিরিয়ে দাও, এবং এমন চাপও দেওয়া হয়েছিল যে স্বরাষ্ট্র দপ্তর যে করেই হোক এই এর হাত থেকে তুলে, অমিত শাহর হাত থেকে তুলে নীতিন গডকরিকে দেওয়া হোক, সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি। নরেন্দ্র মোদী বেজায় কিন্তু বিপাকে পড়েছেন। তার কারণ খুব ঠান্ডা মাথায় শুনুন, প্রত্যেকটা দপ্তর যে যাই মন্ত্রী হয়ে থাকুন সেটাকে টোটালি কন্ট্রোল করতো পিএমও, মানে প্রাইম মিনিস্টার অফিস। প্রাইম মিনিস্টার অফিসের মধ্যে প্রায় 40-50 জন কিংবা তারও হয়তো বেশি থাকতে পারে স্টাফেরা কাজ করে, এবং মাথায় বেশ কিছু সচিব রয়েছে। প্রত্যেকটা দপ্তরে কোন ফাইল যাবে না যাবে, কি কাজ হবে বা না হবে, সমস্ত তারা কন্ট্রোল করতো, এবং প্রত্যেকে পুতুল ছিলেন। আপনারা বলতে পারেন যে গতবারে কোন মন্ত্রী কি কাজ করেছেন তার একটা খতিয়ান দিতে পারেন, এক্সেপ্ট নীতিন গডকরি। তিনি রাস্তাঘাটের বা পরিবহনের কাজ দুর্দান্ত করেছেন, সেটা আপনারা জানেন। কিন্তু আর কোন মন্ত্রী কি করেছেন একটা উদাহরণ দিতে পারবেন গত 10 বছরে? পারবেন না। পারবেন না এই কারণে যে বাজেটটা হতো, যেটা বাজেট পেশ করা হয়েছিল, সেই বাজেটটি পর্যন্ত পিএমও তোকে তৈরি করে দেওয়া হতো। এবং যিনি যখন অর্থমন্ত্রী ছিলেন, অরুণ জেটলি অব্দি, অরুণ জেটলি নিজে দেখেছেন, মিথ্যা কথা বলবো না। কিন্তু তারপরে থেকে এই নতুন অর্থমন্ত্রী মহিলা, তিনি নিজে কিচ্ছু করতেন না, ওগুলো বানিয়ে দেওয়া হতো, তিনি পড়ে দিতেন। এই ছিল পিএমওর কাজ। এবং সরাসরি নরেন্দ্র মোদীকে জানানো হয়েছে তোমার পিএমওর মস্তানি চলবে না, ওয়ার্ক ডিস্ট্রিবিউশন করবে যে যে মন্ত্রিত্বে রয়েছে বিজেপির, অন্যদের ব্যাপারে আরএসএস লেস ইন্টারেস্টেড। যে যে মন্ত্রী যে যে পদে রয়েছে তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে যাতে তারা কাজ করতে পারে। আপনারা খেয়াল করুন যে গত সোমবার নরেন্দ্র মোদী, গত সোমবার নরেন্দ্র মোদী তার পিএমও অফিসের সবাইকে ডেকে পাঠিয়েছিলেন, এবং ডেকে পাঠিয়ে যেটা তিনি করলেন সেটা টেলিকাস্ট হলো প্রত্যেকটা চ্যানেলে। তিনি বললেন যে ভাই সব, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে প্রত্যেক মন্ত্রীর এবং সকলের একটা সমান অধিকার রয়েছে। আপনারা দুর্দান্ত সার্ভিস দিয়েছেন, কিন্তু কারুর ব্যাপারে নাক গলানোটা ঠিক নয়। অর্থাৎ তিনি একটা ড্রামা করে আরএসএস এর কাছে, এবং অ্যাট দ্য সেম টাইম তার দলের মন্ত্রী যারা বিদ্রোহী বিক্ষুব্ধ, নরেন্দ্র মোদীকে দুচক্ষে দেখতে পারেন না, তাদের কাছে বার্তা দিলেন যে পিএমও আর তোমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। মানে করবে না কিনা এটা ভালোভাবে জানি না। দ্বিতীয় ব্যাপার, স্বরাষ্ট্র দপ্তর থেকে এমন দপ্তর কিছু আছে যে দপ্তরে নতুন মন্ত্রী পাঠালে বহু কিন্তু ঘোটালা বেরিয়ে যাবে। সে আতঙ্কে নরেন্দ্র মোদী নাকি আরএসএস এর কাছে রিকোয়েস্ট করেছেন যে না না, মন্ত্রী কাউকে চেঞ্জ করার দরকার নেই, যে যে মন্ত্রী আছে। কারণ ঘোটালাগুলো তো সমস্ত কিছু কন্ট্রোল হয়েছে পিএমও থেকে বলেই সূত্র মারফত খবর যেটা বাইরে এসছে। আপনাদের একদম ভেতরের কথা বলছি। আপাতত আরএসএস এই ব্যাপারে তাকে কনসিডার করেও মোহন ভাগবত সোমবার দিন কিন্তু এক জনসভায় তিনি বলেছেন যে বিরোধী থাকা মানে তাদের সঙ্গে ঘৃণার সম্পর্ক নয়। সবসময় মনে রাখতে হবে যে একটি খেলার উল্টো দিকের দল, তারা সসম্মানে তাদেরকে মর্যাদা দিতে হবে। অর্থাৎ ইঙ্গিতটা নরেন্দ্র মোদীকে পরিষ্কার, এবং যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে প্রচারের সময় সেগুলো নিন্দনীয়, এবং সেগুলো কখনোই গ্রহণযোগ্য নয়। সম্মান জানানো উচিত বিরোধীদের। অর্থাৎ পরোক্ষে কড়া বার্তা দিয়েছেন মোহন ভাগবত। এবারে কথাটা হচ্ছে, কুণাল ঘোষ আজকে দেখলাম প্রেস কনফারেন্স করে বলছেন মোহন ভাগবত এতদিন কি করছিলেন। বাস্তব, এতদিন কেন তিনি বলেননি। এবারে যে আতঙ্কের ব্যাপারটা হয়েছে, আপনাদের পার্টি বলছি, তারপরের ব্যাপারটা হচ্ছে নীতিশ এবং চন্দ্রবাবু। এই নীতিশ এবং চন্দ্রবাবু কি করতে পারে না পারেন আপনাদের কোনো ধারণা নেই। নীতিশ কুমারের নাম তো এমনি পল্টু কুমার। আপনাদেরকে বলি, একদম অন্দরের কথা বলছি, আপনারা যারা সাংবাদিক আছেন তারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে নীতিশ কুমার এবং তেজস্বী যাদব একই ফ্লাইটে দিল্লি আসছিলেন। সেটা এবিপির কোনো একটি মোবাইল ক্যামেরাতে সাংবাদিক তুলে ফেলেন, এবং তারা কিন্তু তুলিয়েছিলেন, এমন নয় যে লুকিয়ে তুলেছেন, তাকে তোলানোই হয়েছে যে ছবিটা তোলো আমাদের, এবং সেটাকে ফ্ল্যাশ করে দাও যাতে প্রত্যেকটা মিডিয়াতে যায়। এবং তারা এক্সিকিউটিভ ক্লাসে যাচ্ছিলেন, নীতিশের পাশে এক ভদ্রলোক বসেছিলেন,
পেছনে বসেছিলেন তেজস্বী, তার পাশে এক ভদ্রলোক ছিলেন। 10 মিনিট বাদে ফ্লাইট টেক অফ করার পর এই নীতিশের পাশে এসে বসেন তেজস্বী যাদব, এবং তাদের মধ্যে যে কথাবার্তা হয়, সেই কথাবার্তার যেটা দায়িত্ব সেটা নীতিশকে বলে যে চাচাজি যা করবেন ভেবে চিন্তে করবেন, আপনার দল ভাঙানোর চেষ্টা করবে। নীতিশ যাকে বলেছেন তুমি ঘাবড়াবে না, এখন আপাতত যা বলবে মোদি আমি শুনে যাব, কিন্তু এরপরে আমি কিন্তু ব্যবস্থা নেব, এবং আমি যত শীঘ্র সম্ভব বিহারের ইলেকশনটা ডাকবো, যাতে করে মহারাষ্ট্র এবং হরিয়ানার সঙ্গে আমাদের ইলেকশনটা একসাথে হয়। তুমি টেনশন করো না। তারপরে গুজুর গুজুর নানান রকম দুজনের মধ্যে কথাবার্তা হয়, এবং নীতিশ যে বার্তা তেজস্বীর মাধ্যমে ইন্ডিয়া জোটের কাছে পাঠিয়েছে যে তাকে যেন ভুল বোঝা না হয়, তিনি সময় মতো তার খেলাটি দেখাবেন। আছে এই খবর কারোর কাছে, বলে দিলাম। এরপর চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মধ্যে একটি খুব গভীরভাবে আলোচনা হয়। নীতিশ দাবি করেন যে বিহারের ইলেকশনটা ইমিডিয়েটলি ডাকা হোক, এবং তাদের দলের লল্লন সিংকে রেল মন্ত্রিত্ব দেওয়া হোক, এবং তার সঙ্গে আরো 2-3টে চেয়েছিলেন। লল্লনকে দেওয়া হয়নি রেল মন্ত্রক, কারণ রেল মন্ত্রকের মধ্যে এমন ঘোটালা হয়ে রয়েছে যে লল্লন সেই দায়িত্বটা পেলে সেই ঘোটালাগুলো ধরা পড়ে যাবে। বড় বড় কথা, ইডি আর সিবিআই দিয়ে মস্তানি, নিজেদের চরিত্রের ঠিক আছে, চোরে ভর্তি হয়ে রয়েছে। ফলে ওই অশ্বিনী বৈভবের কাছেই রেল মন্ত্রকটি রাখা হয়েছে, আপনাদেরকে বলে রাখছি। এবং তারও পরবর্তী অধ্যায়, নীতিশ কুমার যখন একেবারেই ক্ষিপ্ত হয়ে গেছেন, আস্তে করে তার মাথা ঠান্ডা করা হয়েছে। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে যাদের, তাদের অন্যতম একটি চরিত্রের নাম এই শারদ পাওয়ার। ফলে তিনি একটার পর একটা পার্ট করে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলেছেন। চন্দ্রবাবু নাইডুর যে মন্ত্রিসভার দায়িত্ব চেয়েছিলেন সেগুলো পাননি। অসামরিক বিমান পরিষেবার মন্ত্রী হয়ে কি হবে? টোটাল বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট এখন প্রাইভেটাইজ হয়ে গেছে, আদানি ফাদানি নিয়ে বসে আছে। সুতরাং এটাও চন্দ্রবাবু হজম করেছেন। চন্দ্রবাবুকে জানানো হয়েছে যে তুমি তোমার রাজ্যের জন্য আমি স্পেশাল ব্যবস্থা করব, অমরাবতী বলে যে নতুন অন্ধ্রের রাজধানী, সেটাকে একদম ব্যাঙ্গালোরের মতন সাজিয়ে দেবো। চন্দ্রবাবু নাইডু খুব হেসে হ্যাঁ থ্যাংক ইউ, আমার এটা একটা স্বপ্ন টপ্ন বলে চলে গেছেন। কিন্তু চন্দ্রবাবুকে আপনারা চেনেন না। চন্দ্রবাবু একটা ব্যাপারে গোয়ার তুমি করে যাচ্ছেন যে স্পিকারের পদটি চাই। এবার আপনাদের মনে হতে পারে কেন স্পিকারের পদ চাইছে। স্পিকারের পদ পেলে দল ভাঙানো অসম্ভব। ধরুন ইন্ডিয়া জোটের মধ্যে 233 জন রয়েছে, তার থেকে 4 জনকে ভাঙিয়ে নিলেন। স্পিকার ওই ওম বিড়লা যিনি ছিলেন, সারাক্ষণ দাঁত বের করে দন্ত বিকশিত হয়ে দন্ত কেলানের মতন তিনি মুখ করে এদিক ওদিক করতেন, তিনি কিচ্ছু করতে পারবেন না। এবং ফলে স্পিকার যে হবে তিনি বলবেন যে দল নিয়ে নড়াচড়া করলে একেবারেই পর্যন্ত তাকে সাসপেন্ড করে দেওয়া হবে, তার সাংসদ পদ কেড়ে নেওয়া হবে। ফলে দল বদলের খেলাটি বন্ধ হবে যদি স্পিকার না রাখা হয়। নরেন্দ্র মোদী ডিটারমাইন্ড, তিনি স্পিকারের পদ দেবেন না। যদি এমনটি হয়, আপনাদেরকে একথা বলছি, 20 তারিখে স্পিকারের জন্য লড়াই হবে, ভোটাভুটি হবে, এবং সেখানে কিন্তু এই 32টা ভোট এবং তার সঙ্গে চিরাগ পাসওয়ানের 5টি ভোট, 32 আর 5-এ 37, এই 37টি ভোট কিন্তু নরেন্দ্র মোদীর বিপক্ষে চলে যাবে, গভর্নমেন্ট পড়ে যাবে। সেখানেই শেষ করেননি, আরো মোদী কতগুলো গেম খেলেছেন, যেটা হচ্ছে শিন্ডের যে দল, শিবসেনার শিন্ডের দল, তাদের 7 জন জিতেছে, 1 জনকে মন্ত্রিত্ব দিয়েছেন। এবং তারপরে যেটা এনসিপির অজিত পাওয়ারের দল, 2 জন জিতেছেন, 1 জনকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিলেন, তিনি নেননি, রিফিউজ করেছেন। তাদের এগেনস্টে আর কোনো কেস কামানি নেই, সব উইথড্র হয়ে গেছে। অর্থাৎ কিনা তাদেরকে একেবারে ওই ডিটারজেন্টে পরিষ্কার করে তাদেরকে কিন্তু ছাড়াই বাছাই হয়ে গেছে। সুতরাং প্রফুল প্যাটেল এখন পরোয়া করে না মোদীকে। অতএব বিগ গেম ইজ ওয়েটিং। সেই বিগ গেমটি দুভাবে হতে পারে। 20 তারিখে কিছু হতে পারে, এবং 20 তারিখে আমি বলছি যাই হোক আর তাই হোক, দেখবেন স্পিকার পদের জন্য ভোটাভুটি হবে, এবং তখনই আতঙ্ক বাড়বে নরেন্দ্র মোদীর। এবং দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে এটা যদি কোনো রকমে পাসও হয়ে যায়, মহারাষ্ট্রের ভোটে, হরিয়ানার ভোটে মুখ থুবড়ে পড়বে। বিহারের ভোটকে টানার যে চেষ্টা করা হয়েছিল নরেন্দ্র মোদী, সেটাও মানেননি। কারণ বিহারের একটি উপনির্বাচন, এই আমাদের যে 4টে নির্বাচন হবে মানিকতলা সহ,
সেই উপনির্বাচনের সঙ্গে এই বিহারের নির্বাচনটিকেও ঠেলে দেওয়া হয়েছে, ফলে ইমিডিয়েটলি কোনো নির্বাচন নেই প্রমাণিত। ফলে নরেন্দ্র মোদী তার খেলাটি তার মতন করে খেলার চেষ্টা করছেন, এরাও ঘাপটি মেরে রয়েছে, এদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রয়েছে। কিন্তু একটি ঘটনা ঘটেছে, 6 জন সাংসদ ইন্ডিয়ার তাদের ক্যান্সেল হয়ে যেতে পারে তাদের সাংসদ পদ, কারণ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। সেটা কি হবে পরের ব্যাপার, সেটা হলে পরের খেলা পরে বোঝা যাবে। মোটের উপর এখন ইন্ডিয়া জোটের যেটা মোদী সবচাইতে ভয় পাচ্ছে, এবার আপনাদের বলি আসল কথা সবার শেষে, মোদীর সবচাইতে আতঙ্ক যে চরিত্রের জন্য, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই টোটাল ইন্ডিয়া গোষ্ঠীর মধ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেভাবে হোক ক্ষমতা দখল করতেই হবে, গভর্নমেন্ট ফেলে দিতেই হবে। বাকিরা বলেছেন যে না দিদি ওয়েট কিজিয়ে, এবং সেটা সম্ভবত অভিষেককেও বলা হয়েছে। কিন্তু এরা নারাজ, গভর্নমেন্ট ফেলে দাও, এই গভর্নমেন্ট রাখা যাবে না। ফলে মোদী কিন্তু মমতাকে হাড়ে হাড়ে চেনেন, এবং মমতাকে হাড়ে হাড়ে চেনেন বলেই তিনি ঠুসকে গেছেন পশ্চিমবঙ্গের ব্যাপারে। আপনাদেরকে বলি যে 7-10টি আসনের বাই ইলেকশন হবে, কোনো পাকামি নয়, কোনো সেন্ট্রাল ফোর্সের কায়দা নয়, নর্মাল কোর্সে সবকটা আসন বেরোবে। মোদী আতঙ্কিত, চটাতে চাইছেন না মমতাকে। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে, এমন দুটি এমন দুটি হাফ প্যান্ট পরা মন্ত্রীকে দিয়েছেন যে তাদের হাফ প্যান্টটা দড়ি দিয়ে বাঁধা, যে কোনো সময় খুলে যেতে পারে। কারণ শুভেন্দুর হাত শক্ত করা কোনো লোককে মন্ত্রী করা হয়নি। আপনারা খেয়াল করে দেখুন যে 12 জন জিতেছেন, তার মধ্যে অধিকাংশ শুভেন্দুর ক্যান্ডিডেট। তাদের কাউকে, এমনকি এই যে জজটা ছিল যে ফালতু লোকটা, কি গাঙ্গুলি নাকে, হ্যাঁ, তাকেও মন্ত্রী করা হয়নি। ফলে মন্ত্রিত্বের জায়গায় মমতা যাতে অখুশি না হন, এমন ধরনের দুটো হাফ প্যান্টুলুন বা ওই ধরনের ইজার পরা দুটি লোককে মন্ত্রী করা হয়েছে, যাদের ক্ষমতার লটকা। 2026 এমনিতেই পশ্চিমবঙ্গে মমতা জিতছেন। মোদী চাইছেন যে বাবা দিদি তুমি খেপো না, তুমি খেপলে আমি শেষ হয়ে যাব। অনেক অঙ্ক আছে, অনেক কিছু রয়েছে, ওয়েট অ্যান্ড সি অ্যান্ড এনজয় দ্য লাইফ। এই কথা বলে দিলাম। কবি খুশি কবি গম। মোদী এখন খুশি খুশি রয়েছে। গমটা শুরু হবে 20শে জুন থেকে। 20শে জুন কিন্তু একটা ঐতিহাসিক দিন, যেদিনকে আমেরিকাতে ধরা পড়েছিল রাশিয়ার দুই স্পাই, তারা আমেরিকান ছিলেন, রোজেনবার্গ দম্পতি। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, ইলেকট্রিক চেয়ারে মারা হয়েছিল, এবং অন্যায়ভাবে আমেরিকা করেছিল। যে দাবিটা তোলা হয় সেটা পরবর্তী অধ্যায়ে জানা যায় যে রোজেনবার্গ দম্পতির ছেলেমেয়েরা বলে আমার বাবা মায়েরা সত্যি রাশিয়ার স্পাই ছিল। সুতরাং 20শে জুনটা ইজ এ ভেরি মার্কিং ডে, ভেরি ইন্টারেস্টিং ডে। এবার দেখতে হবে এই 20শে জুন স্পাইয়ের কাজটা কে করে। শেষ করছি, নমস্কার।